এয়ারপোর্টে চাকরির উদ্দেশ্যে গিয়েছিলাম। 35 টাকা দিতে হবে, টাকা দিলে চাকরি হবে, না দিলে টাকা না দিলে চাকরি হবে না। 1000 টাকা দিলে চাকরি যদি হয়ে যায় তো আমার 1000 টাকা দিয়েও চাকরি নেওয়া দরকার। 1,500-2,000 টাকা দিলে পরীক্ষা ছাড়াই চাকরি, বেকারত্বকে পুঁজি করে প্রতারণার ফাঁদ, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবী কারণ বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিসিসিআর এর সভাপতি তাসকিন আহমেদ। জনাব তাসকিন আহমেদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, আমাকে ইনভাইট করার জন্য আপনাদের ধন্যবাদ। স্যার, আপনার সাথে আমরা আলোচনায় ফিরবো, তার আগে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসি। পরীক্ষা কিংবা মূল্যায়ন ছাড়াই চাকরি, শুধু দরকার শিক্ষাগত যোগ্যতা। মাত্র 1,500 থেকে 2,000 টাকা দিলেই পরদিন থেকে শুরু বহুল কাঙ্ক্ষিত কর্মজীবন। আছে বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও। বেকারত্বকে পুঁজি করে চটকদার এসব বিজ্ঞাপনে ছেয়ে গেছে অনলাইন অফলাইন মাধ্যম। প্রতারণার এমন ফাঁদে কেন পা দিচ্ছে চাকরি প্রত্যাশীরা, তা জানাচ্ছেন জিন্নাতারা জশোয়া। এখানে সাক্ষাৎকার কথা বলবো শেষ। হাইট কতটুকু আপনি? বেতন হবে স্টার্টিং এ 12,000 টাকা। শহরের দেয়াল জুড়ে লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তি, যেকোনো শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রতিযোগিতার বাজারে চাকরি কিভাবে ধরা দেয় এত সহজে? চাকরি প্রার্থী হয়েই খোঁজ শুরু করি আমরা। নারীদের উচ্চতা বেশি হলেই মিলবে চাকরি, এবার যুক্ত হলো নতুন এই যোগ্যতাও। পরীক্ষা দিয়ে না, এরকম কিছু না। এখানে সাক্ষাৎকার কথা বলবো শেষ। হাইট কতটুকু আপনি? আমার হাইট তো 5 ফিট 4। তা তো আপনি অনেক লম্বা। আপনি আসেন, সমস্যা নেই, দেওয়া যাবে। আপনার বেতন হবে স্টার্টিং এ 12,000 টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির খোঁজে একটি প্রতিষ্ঠানের অফিসে পৌঁছালে প্রাথমিকভাবে 1,500 থেকে 2,000 টাকা চায়। আশ্বাস, টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত চাকরি। লাগবে না ইন্টারভিউ, অভিজ্ঞতা বা কোনো ধরনের বাছাই পরীক্ষা। আপনার এইখানে বেতন কর্মটা এখানে মেনটেন করতে হবে, তারপর আমরা এখান থেকে জয়েন ভাই ফোন দিয়েছিলেন? টাকার বিনিময়ে চাকরি নিতে আপত্তি জানালেও চাকরি দিতে মরিয়া হয়ে খোঁজ নিতে থাকে প্রলোভন দেখানো চক্র। ফোন দিয়েছিলাম, পরবর্তী কি জয়েন করলেন? না তো। পরে তো আমাকে ওই দিন একটা ঠিকানা দিয়েছিল আর বলছিল টাকাটা না দিলে জয়েন করা যাবে না। আর আমি ওই জায়গার অফিস খরচ আছে, এই জায়গার অফিস খরচ আছে। তো অফিস খরচ কি আপনারা যাদেরকে চাকরি দেন তাদের থেকে নেন? আমি তো নেব না, যেখানে মানে পাঠাবো সেখান থেকে নেবে। স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগের তীর তাদের দিকে। মানুষকে অরিজিনাল ঠিকানা দেয় না, খালি আপনার বন্ধু না করবে আরো সামনে আরো সামনে, ওই সামনে আমরা যেটা চাকরি পাওয়া যেখানে সোনার হরিণ পাওয়ার মতো বিষয়, সেখানে আজ সকালে টাকা দিলে বিকেলেই জয়েনিং, কিংবা আজ টাকা দিলে কাল সকালেই জয়েনিং। দুর্মূল্যের এই বাজারে আবার কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা খাওয়ার মতো প্রলোভনীয় অফার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত সহজ ফাঁদে পা দিচ্ছেন তরুণ সমাজ? এয়ারপোর্টে চাকরির উদ্দেশ্যে গিয়েছিলাম, আমার কাছে 500 টাকা নিয়েছেন। তারপরে বলতেছেন যে তোমার 35 টাকা দিতে হবে খানার জন্য 1 মাসের জন্য। কিন্তু টাকা পয়সা তো আনি নাই। টাকা দিলে চাকরি হবে, না দিলে টাকা না দিলে চাকরি হবে না। এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে 1000 টাকা দিলে চাকরি যদি হয়ে যায় তো আমার 1000 টাকা দিয়েও চাকরি নেওয়া দরকার। টাকা দিয়েও যে তাদের পরে খোঁজ পাওয়া যায় না। পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার কারণে দেখা যায় যে আমরা অনেক প্রতিযোগিতার মধ্যে যেও চাকরিটা আসলে পাই না। সরকারি হিসেবে বছর ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1,70,000। গত সেপ্টেম্বর মাস শেষে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ঠেকেছে 26,60,000-এ। পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করে বেকারত্বের লাগাম টেনে ধরা গেলেই কেবল কমবে চাকরি দেওয়ার নামে প্রতারণার সুযোগ, মত বিশেষজ্ঞদের। জুলাইয়ের অভ্যুত্থানটা কিন্তু শুরুই হয়েছিল একটা কর্মসংস্থানের জায়গা থেকে, কিন্তু সরকারি জবের জন্য শুরু হয়েছিল, কিন্তু সরকার আসলে জব কত দেবে? আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই গ্র্যাজুয়েটদেরকে কোনোভাবে বিদেশে কর্মসংস্থান মার্কেটে কানেক্ট করে দেওয়ার জন্য। এদিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে গত বছর শ্রমশক্তিতে যুক্ত হওয়া মানুষের সংখ্যাও কমেছে 19,50,000। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।
আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আর এ ব্যাপারে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। আবারও ফিরছে আলোচনায়। জনাব তাসকিন আহমেদ, আমরা প্রতিবেদনটি দেখলাম যে চাকরির নামে ফাঁদ পাতা হচ্ছে এবং সেই ফাঁদে ঝাঁপ দিচ্ছেন তরুণরা, বিশেষ করে বেকাররা। এখানে বেকারত্ব ঘোচাতে আসলে কতটুকু নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের দেশে এই প্রতারণা চক্রটা নতুন কিছু না। এটা কাল ভেদে এবং সেক্টর ওয়াইজ এরা একটু মাথা চাড়া দিয়ে ওঠে। প্রতি বছর আমাদের দেশে প্রায় 20 লক্ষাধিক নতুন ওয়ার্কফোর্স কিন্তু আমাদের ওয়ার্ক এরিয়া জয়েন করে, কিন্তু আমরা প্রবাবলি 12.5 থেকে 13 লক্ষ কর্মসংস্থান প্রতি বছর নতুন মার্কেট ওপেন হয়। তো এখানে ক্লিয়ারলি কিন্তু 6 থেকে 7 লক্ষ কর্মসংস্থানের একটি গ্যাপ রয়ে যায়। সো এই গ্যাপগুলো দেখা যায় একটা সেক্টর ব্যবসায় আসে অল্প স্বল্প একটা পুঁজি নিয়ে বা বিদেশ পাড়ি দেয়। তো এটা কিন্তু আমাদের দেশের একটা এত বড় জনবহুল একটা দেশ, এটা একটা বরাবরই একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। সো ওভার দ্য টাইম আমাদের বিগত 2.5-3 বছরে যে গ্লোবাল কনফ্লিক্ট এবং যুদ্ধের জন্য ওভারঅল ইকোনমি কিন্তু বেশ চাপের মুখে পড়ে যায়, এবং আমাদের এই রিসেন্ট পিরিয়ডে পরিবর্তিত পরিস্থিতিতেও বেশ কিছু চ্যালেঞ্জ ইকোনমি ফেস করছে বিধায় বেশ কিছু অফিস ফ্যাক্টরিজ বন্ধ হয়ে গেছে। সো জব মার্কেটের সিচুয়েশনটা এই মুহূর্তে যথেষ্ট চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিং এর জন্যই মানুষ এই প্রতারণা চক্রে পা দিচ্ছে। জি, আপনি বলছিলেন যে প্রতি বছর 20 লাখ নতুন দেখা যাচ্ছে যে মানুষজন শ্রমবাজারে আসছে। তো তাদের জন্য আসলে কি পরিমাণ কর্মসংস্থান তৈরি করা সম্ভব বলে আপনি মনে করেন, আর কতটুকুই বা হচ্ছে? দেখেন, আমাদের দেশটা একটু ব্যতিক্রম। আমাদের প্রায় 85% আমাদের ইকোনমিক জিডিপি ড্রাইভার কিন্তু প্রাইভেট সেক্টর। তো দ্য অনলি ওয়ে, কারণ সরকার তো আর এই 20 লক্ষ কর্মসংস্থান কর্মজীবীদেরকে অ্যাফোর্ড করতে পারবেন না বা সবাইকে ম্যানেজ করতে পারবেন না। সো এটা প্রাইভেট সেক্টরকে করতে হবে। সো দ্য অনলি সলিউশন টু ইট ইজ দ্যাট আমাদের ইকোনমিটাকে আরো বেগবান করতে হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং এই প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে এই আমাদের যে 20 লক্ষ নতুন কর্মজীবী কর্মসংস্থানে মার্কেটে ঢুকছে, এদের কিন্তু আমাদের জব অ্যারেঞ্জমেন্ট সিকিউর করতে হবে। জি, এই যে কর্মসংস্থান বাড়ানোর জন্য দেখা যায় যে নতুন নতুন বিনিয়োগের দরকার, আসলে কতটুকু বিনিয়োগ আসছে দেশে বলে আপনি মনে করেন? আমাদের গত 2 বছরে কিন্তু বিনিয়োগ ক্রমাগত কমছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনও কমছে, এবং এটা কিন্তু গত 7-8 মাসে না, এটা গত 2.5 থেকে 3 বছরই কিন্তু আমাদের এটা নিম্নমুখী। সো এটার জন্য অবশ্যই সরকারকেই বেশ কিছু শর্ট টার্ম এবং লং টার্ম উদ্যোগ নিতে হবে, যাতে মানে ইনভেস্টররা কনফিডেন্ট হয় নতুন বিনিয়োগে। যে অবস্থাটা আমরা কারেন্টলি প্রতিটা ইন্ডিকেটর সরকারের বিভিন্ন সংস্থা থেকেও যেটা দেখতে পাচ্ছি, ক্রমান্বয়ে কারণ ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ডিট্রয়েট করেছে, সবকিছু এই মুহূর্তে কিন্তু নতুন বিনিয়োগের পরিপন্থী অবস্থায় রয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে এই যে বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের নতুন নতুন পদক্ষেপের দরকার, যদি একটু বলেন যে কি কি আসলে পদক্ষেপ দরকার বলে আপনার মনে হয়? প্রথমত, যখনই আমরা দেখতে পারি যে আমরা কিন্তু একটা রিজার্ভের একটা বড় চাপের মুখে পড়ে গেছিলাম, আমরা দেখেছি লেস দেন 50%, মানে মোর দেন 50% আমাদের রিজার্ভ কমে গেছে, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের অনেক কমে গেছে, এবং মানে আমাদের জিডিপি গ্রোথও দেখা গেছে 2%-এর নিচে নেমে গেছে। সো এই সব কিছু কারণে যেটা আমাদের প্রথম দরকার হলো আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ইমপ্রুভ করা। সেকেন্ড, আমাদের আপনি জানেন যে ইন্টারেস্ট রেট ক্রমান্বয়ে গত 1.5 বছরে অনেক বেড়ে 9% থেকে প্রায় 15%-এর ঊর্ধ্বে চলে গেছে, কারণ যখনই ইন্টারেস্ট রেট বেড়ে যাবে আপনার ইকোনমি স্লো ডাউন করতে বাধ্য। সো এটা শর্ট টার্মের জন্য হলেও, এবং ব্যাংকিং সেক্টরে দেখেন আমাদের কিছু রিফর্মস আসছে, যে জিনিসগুলো আমরা কিন্তু সাধুবাদ জানাই, বা যে এই রিফর্মস গুলো আসা উচিত, কিন্তু আমাদের মতে ঢাকা চেম্বারের পক্ষ থেকে আমাদের মনে হচ্ছে যে এটা এত ফাস্ট এই ইকোনমিক কন্ডিশনে, এই কারেন্ট ইকোনমিক কন্ডিশনে আমার মনে হয় একটু বিপদগামী হয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রায় বাংলাদেশে 75 থেকে 78 লক্ষ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে, যারা বিভিন্ন ব্যবসায় ছোট ছোট করে 20 জন, 25 জন, 50 জন, 100 জন করে কর্মসংস্থান করছে। তারপরে যেটা আরো আপনারা দেখেছেন, গত মাসে হঠাৎ করে ইন্ডিয়ার লং টার্ম ইনভেস্টমেন্টস ইন মোটরসাইকেল, তারপরে হোম অ্যাপ্লায়েন্স, টিভি, ফ্রিজে
যারা দেশি এবং বিদেশি ইনভেস্টরসরা ইনভেস্ট করেছিলেন তাদেরকে কিন্তু একটা কমিটমেন্ট দেওয়া হয়েছিল যে 2032 সাল পর্যন্ত তোমার রিডিউস ট্যাক্সেস থাকবে। তো এই কমিটমেন্টই তো অ্যাকচুয়ালি সরকারের কমিটমেন্টই তো অ্যাকচুয়ালি ইনভেস্টররা ইনভেস্ট করেছে। তো হঠাৎ করে কথা নাই বার্তা নাই আমাদের 10 থেকে 20% যখন ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া হলো, এই জিনিসগুলো তো আমাদের দেশের কনফিডেন্স, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেসের যে কনফিডেন্সটা থাকে এটাকে কমপ্লিটলি নেগেটিভ একটা পিকচার দিচ্ছে। সো এই মুহূর্তে সরকার এবং প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর মিলে একসাথে যৌথ উদ্যোগ নেওয়া উচিত। এটা কিন্তু ওভারনাইট কোনো সলিউশন নেই, কিন্তু ইমিডিয়েটলি এগুলার অ্যাড্রেস না করা হলে ইকোনমি সামনের দিকে আরো বিপদের মুখে পড়বে। স্যার, দেখা যায় যে কর্মক্ষেত্রে যখন যায় তখন বলা হয় যে আমাদের যে ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলো কর্মক্ষেত্রে দেখা যায় যে খুব একটা প্রযোজ্য হচ্ছে না। দেখা যায় যে তাদের প্র্যাকটিক্যাল নলেজের অনেক অভাব আছে। সেক্ষেত্রে আমাদের শিক্ষাক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনতে হবে বলে আপনি মনে করেন? দেখেন, শিক্ষাক্ষেত্রের যে কোয়ালিটি, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা বা পরিক্রম, একটা কাজ। আমাদের অবশ্যই দ্য কোয়ালিটি অফ এডুকেশন যেটা আমরা দেখছি এবং প্রতি বছর যে কোয়ালিটির আমাদের ছেলেমেয়েরা বের হচ্ছে, সেই তাদেরকে কিন্তু অ্যাকচুয়াল লেভেলে যখন আমরা ওদেরকে কর্মসংস্থানে দিচ্ছি, ওদের কিন্তু একটা হিউজ গ্যাপ রয়ে যাচ্ছে, কারণ ওদেরকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়া হয় না। আর আপনি আমাদের দেশের অনুযায়ী আপনাকে দেখতে হবে যে বছরে কতগুলো ইঞ্জিনিয়ার, কতগুলো মানে ডক্টর বের হচ্ছে, মানে নাম্বারস আর ভেরি লিমিটেড। সবাই কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের উপরে বা মানে ভেরি লেম একটা সাবজেক্টের উপরে কিন্তু গ্র্যাজুয়েশন করে কর্মসংস্থানে ঢুকে যাচ্ছে। তো যে কোনো প্রাইভেট সেক্টর, ওরা তো তাদের সেক্টর স্পেসিফিক ছোট বিজনেসম্যান বা ইভেন মিডিয়াম এন্টারপ্রাইজেস যারা আছে, স্মল এন্টারপ্রাইজ যারা আছে, তারা তো চাবে যে আমি তো প্রাইভেট সেক্টর, যখনই যেদিন থেকে কর্মসংস্থানে ঢুকলো পরের দিন থেকে সে প্রোডাক্টিভিটি দেওয়া শুরু করবে। তো এখানে একটা বড় গ্যাপ হচ্ছে, এবং এই প্রাইভেট সেক্টররা তো একটা ওয়ার্কফোর্সকে নিয়ে এসে ট্রেনিং 6 মাস বসে করায় তারা, এবং করানোর তাদের সুযোগও থাকে না। তো এখানে আমাদের আরো অনেক ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উপরে সরকারকে জোর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। সময় স্বল্পতার জন্য আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। ধন্যবাদ।